যাত্রা যাত্রা করতে করতে ক্লান্ত হতে নেই, তাই আমিও হইনি। বলা ভালো আপনারা হতে দেননি, সেটাই আনন্দের। ডিসেম্বর মাসের 4 তারিখ 2023 আবার একটা নতুন ব্লগ করতে আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন। কিন্তু না, আজকে আমি এখান থেকে ট্রেন ধরবো না, জাস্ট একটা জার্নি করে আমি এখন এই শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আমি কিছুদিন আগে একটা ট্রেন যাত্রা করেছিলাম, সেটা ছিল দীঘা থেকে পুরী, বাঙালির অন্যতম প্রিয় জায়গা। আর আজকে পুরী থেকে যা শিয়ালদা হয়ে এবার সেখান থেকে হাওড়া হয়ে দার্জিলিং, অর্থাৎ বাঙালির আরেকটা প্রিয় জায়গা। ফলে সেই ট্রেন জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শিয়ালদা স্টেশন থেকে প্রথমে যাব হাওড়া রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে সোজা এনজিপি, তারপর দার্জিলিং। তাহলে দুই যাত্রাই একসাথে সম্পন্ন হলো, পুরী এবং দার্জিলিং। রাত এখন 1:45 বাজে, আর আমি এখনও শিয়ালদা স্টেশনে আছি, কিছু খাইনি। আমি যে ট্রেনটা করে দিলাম রাত্রিবেলা, সেরকম কিছু খাওয়া দাওয়া ছিল না, পাওয়া যায়নি। দেখে এখন কিছু পাওয়া যায় কিনা। কলকাতা থেকে পুরী হয়ে আবারও ফিরে আসা শিয়ালদাও স্টেশনে। রাত্রি তখন 2টো। তারপর সেখান থেকে রওনা হই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেদিন ভোরবেলা ট্রেন ছিল এনজিপির উদ্দেশ্যে। ক্লান্ত শরীরকে খানিকের বিশ্রাম দিতে আমি পৌঁছে যাই হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। গুড মর্নিং। ব্লগটা যদিও আগে শুরু হয়েছিল, তো এখন শুরু করছি। তার কারণ হচ্ছে আমি এইখানে রেস্ট নিচ্ছিলাম। এক্সিকিউটিভ লাউঞ্জ 50 টাকা প্রতি ঘন্টায়। আমি 3 ঘন্টা ছিলাম এখানে, 150 টাকা মতন লেগেছে। বেশ ভালো, দারুণ। আমি ওয়াশরুমটাও ইউজ করছি, বেশ পরিষ্কার। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। দেখুন, এই যে গ্রিহাম ফুড অ্যান্ড হোটেলস প্রাইভেট লিমিটেড, এই যে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। বললো 1656 না 1456 টাকা বললো। তবুও আমি বলবো একবার আসার আগে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর 12 ঘন্টার জন্য এটা রুমটা 1456, আর সেটা যে 2 জন থাকতে পারবেন। যাই হোক, আমার ট্রেন আছে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এনজিপির উদ্দেশ্যে। আমি এর আগে বন্দে ভারত ধরেছিলাম, যেটা ডাউন বন্দে ভারত ছিল, যেটা এনজিপি থেকে হাওড়া এসেছিল। কিন্তু এইবার আমি প্রথমবার চাপছি বন্দে ভারত। বন্দে ভারত বহুবার চেপেছি আমি, কিন্তু এই বন্দে ভারতটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হতে চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটাই হচ্ছে বন্দে ভারত যেটা পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়েছিল। আর এটা দিয়েছে ওল্ড কমপ্লেক্সের 7 নম্বর প্ল্যাটফর্মে। চলুন। আমি আমার সিটে বসে গেছি, আমার উইন্ডো সিট, কিন্তু উইন্ডোটা এরকম জায়গায় পড়েছে, দেখুন, মানে অর্ধেক সিটে ঢাকা পড়ে গেছে। আর এই সব সিস্টেম সম্বন্ধে আপনারা সবাই জানেন, শুধু আমার একটাই আপত্তি, এই যে বোতল হোল্ডারটা পায়ের কাছে রাখার, এইটাই। আর সব সিস্টেম সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল। আমার এবার উত্তরবঙ্গ যাওয়ার মেন কারণটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের একটা প্রপার্টি খোঁজ পেয়েছি, সেখান থেকে ফোন এসেছিলো, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও ওখানে কিছু সাইট সিন করবো। আর আরও 2-1 জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আমার ফেরার টিকিট কাটা নেই। আর আজকে তো আপনাদের বললাম আমি আজকে 4 তারিখ। আর আসার সময় সেবার বন্দে ভারতে আমি ফুড অপশান চুজ করিনি, এবার ফুড অপশান চুজ করেছি। যাওয়ার সময় কী কী খাবার দেয় সেটাও আপনাদের দেখাবো, কেন আমি প্রথমবার এই এনজিপি হাওড়া এনজিপি বন্দে ভারতে আমি চাপছি, যেটার নাম্বার হচ্ছে 22301। এই ট্রেন সপ্তাহে বুধবার বাদে প্রতিদিনই চলে হচ্ছে হাওড়া স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে। আর আমার চেয়ার কার কাটা আছে টিকিটের, সেটার ভাড়া পড়েছে 1565 টাকা, যেখানে ফুডিং চার্জ হচ্ছে 369 টাকা। অনেক টাকা 369 ফুডিংয়ের জন্য। কিছু অপশান ছিল না আমার, কারণ আমি আগের দিন রাত্রিবেলা যখন হাওড়া স্টেশনে পৌঁছে 2-2:30টার সময়, তার আগে পুরীর থেকে যখন পৌঁছেছি শিয়ালদা স্টেশনে, তার কোনো প্যান্ট্রি বা কোনো অনবোর্ড ক্যাটারিং ছিল না, ফলে রাত্রিবেলা খাওয়াই হয়নি। আমি বুঝেছিলাম যে এরকম কিছু একটা ঘটতে চলেছে, তাই জন্য আমি ফুডিং ইনক্লুড করেছিলাম। যাই হোক, আজকে এই যাত্রাটা দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন এর ব্যবস্থাপনা। 1 বছর হয়ে গেল ট্রেনটা চলছে। ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল আপনার 1 তারিখে জানুয়ারি মাসের 2023। সেদিনকে তো আমার যাওয়া হয়নি যে কোনো কারণেই। আমি প্রথমবার চাপছি প্রায় 11 মাস পরে। দেখা যাক অভিজ্ঞতা কেমন। আসার অভিজ্ঞতাটা আগেরবারে ভালোই ছিল, খারাপ ছিল না। মোটামুটি ট্রেনটা ঠিকঠাকই এসেছিল, বরং বিফোর টাইমে ঢুকে পড়েছিল।
হাওড়াতে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে আরও দুটো এক্সিকিউটিভ ক্লাস আছে। এমনি 14টা যে সিসি আছে আর দুটো এক্সিকিউটিভ ক্লাস আছে। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া হচ্ছে প্রায় 2825 টাকা মতন। এই ক্ষেত্রে ক্যাটারিং চার্জ হচ্ছে 434 টাকা। জানি না আমাদের থেকে কী বেশি দেয়, আমি তো এক্সিকিউটিভ ক্লাসে কোনো দিন ভ্রমণ করিনি এই রুটে, অন্য পুরী রুটে করেছি। ওর সিটগুলো দারুণ হয়, এই সিটগুলো ভালো, খারাপ না, কিন্তু ওটার সিটগুলো বেশি ভালো। কুশনিংটা দারুণ এই ঘাড়ের কাছে। দিনের বেলায় যাত্রা করতে করতে যাব, বাইরে দেখাবো। আর আমি কতটা বাইরে বেরোতে পারবো আমি জানি না, যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ট্রেন জাস্ট 1 মিনিট বাকি ছেড়ে দিতে দরজাটা বন্ধ হয়ে গেল। যেহেতু আপনারা জানেন যে বন্দে ভারতের অটোমেটিক দরজা, আর আমার যেটা দরকার সবচেয়ে আগে খাবার। তার কারণ আমি কালকে দুপুরের পর থেকে কিছুই খাইনি, লিটারেলি কিছুই খাইনি, শুধু চা খেয়ে রয়েছে। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আর বন্দে ভারতে উঠলে যেটা আমার পরপর এই নিয়ে দুবার সমস্যায় দেখলাম, বিশেষ করে এনজিবি বন্দে ভারতে, পুরীতে অতটা সমস্যা হয়নি, এই লাগেজ রাখা নিয়ে, যে লাগেজ রাখা নিয়ে না একটা বিস্তর ঝামেলা হয়। এটার একটা পার্মানেন্ট কিছু সলিউশন করা উচিত। মানে জানেন না মানে কীরকম হয়, যেখানে যে বসে আছে তার জায়গায় তো অন্য কেউ লাগেজ নিয়ে নিয়েছে। দেখুন ট্রেনটা ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে, 5:56 বাজে, কিন্তু 55তেই ছেড়েছে। এই 56 হলো, দেখা যাক 1:30টার মধ্যে পৌঁছোই কিনা। আচ্ছা, যেটা বলছিলাম লাগেজের সমস্যা, এটা একটা পার্মানেন্ট কিছু সলিউশন করা উচিত। মানুষ যত না ওঠে তার থেকে বেশি লাগেজ নিয়ে ওঠে, এইটা একটা কিছু করা উচিত রেলওয়েতে। আমার তো মনে হয় হয়তো একসময় হয়তো আসবে, এমন দিন আসবে যখন প্লেনের মতন লাগেজের জন্য চার্জ নেবে রেলওয়ে। একটা জলের বোতল দিল, রেল নীল, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আরেকটা লাগলে কিন্তু পয়সা দিয়ে নিতে হবে। একটু বলে রাখি, সেটা হচ্ছে হাওড়া থেকে এনজিপিগামী যে বন্দে ভারত আছে সেখানে 3বার ফুড দেবে। সেটা প্রথম ক্ষেত্রে হবে টি কিট দেবে, চা, তারপরে ব্রেকফাস্ট দেবে, তারপরে লাঞ্চ দেবে। আর এটা নিয়ে কিন্তু আপনার 369 টাকা ওদের ধরা আছে। দিয়েছে একটা ইউনিব্যাকের বিস্কুট, ডাইজেস্টিভ বিস্কুট, আর যে এটা টি কিট সকালবেলা চা খাওয়ার জন্য। আমার যা খিদে পেয়েছে আমি আগে বিস্কুটটা খেয়ে নিই। বাইরে প্রচণ্ড কুয়াশা, এখন সকাল 6:30 বাজে, মারাত্মক কুয়াশা। 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি যে বন্দে ভারত চলে, তার মোট ডিস্টেন্স হচ্ছে 566 কিলোমিটার। আর এই যাত্রাপথ অতিক্রম করতে সময় নেই প্রায় 7.5 ঘন্টা মতন। আর হাওড়া থেকে এনজিপির মধ্যে নিউ জলপাইগুড়ির মধ্যে মোট হল স্টেশন হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, 2 নম্বর হচ্ছে মালদা টাউন, আর 3 নম্বর হচ্ছে বারসই জংশন। খুব শিগগিরই বোলপুর শান্তিনিকেতন আসবে। 22301 যে বন্দে ভারত এক্সপ্রেস আছে হাওড়া থেকে এনজিপির মধ্যে, আর তার ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন যে তোড়জোড় চলছে। সেটা বলছে আর 5-10 মিনিটের মধ্যে দিয়ে দেবে। আর এই বন্দে ভারতটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যেটা আমি তো উঠিনি এই ট্রেনটার, এই ক্ষেত্রে বলতে চাই এই ট্রেনটার টাইমিং হচ্ছে হাওড়া থেকে 5:55। একটু ট্রিকি টাইমিংটা, বিশেষ করে যারা কলকাতার মধ্যে থাকে তাদের জন্যেও। মানে সকাল 6টার সময় এসে ট্রেন ধরাটা, বিশেষ করে শীতকালে, বেশ চাপের। এই টাইমিংটাকে যেহেতু 0.5 ঘন্টা 45 মিনিট একটু এদিক করালো। আরেকটা কারণ, যারা মফস্বলে থাকে তারা কি করবে, তারা তো আরও বড় সমস্যা। তাদের হয়তো আগের দিন রাত্রিবেলা হাওড়া স্টেশনে এসে থাকতে হবে, লাউঞ্জে হোক বা যাই হোক, যে কোনো জায়গায় বা হোটেলে হোক আশেপাশে। এইটা একবার কর্তৃপক্ষকে ভেবে দেখা দরকার। মানে জানি না এটা কোনোদিন হবে কি না। আর ট্রেনটা তো LHB কোচ, স্মুথলি যাচ্ছে, কোনো অসুবিধা নেই, বা বাড়তি কোনো জার্কিং নেই, কিচ্ছু নেই, দারুণ যাচ্ছে।
ফ্যান্টাস্টিক। আর দেখুন সাফ সুতরা, দেখুন মানে একটু জল পড়ছে দাদারা একদম পরিষ্কার করে দিচ্ছে, একদম ঝকঝকে তকতকে, দারুণ। আর আমি যে জায়গাটা দেখাইছি সেখানে দেখুন সিসিটিভির বহর, দেখুন এখানে একটা সিসিটিভি ক্যামেরা, এখানে সিসিটিভি ক্যামেরা, পেছন দিকে একটা সিসিটিভি ক্যামেরা, মানে দারুণ, মানে সিকিউরিটির দিক দিয়ে হাই, একদম হাই লেভেল। ট্রেনটা চড়েও মজা, কিন্তু ওই বলতে একটু বেশি করে টাকা লাগে এই যা ভাড়া চড়তে, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। শক্তি করে ঢুকে গেছে। মোটামুটি 7:51 বাজে, আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, আর বোলপুর শান্তিনিকেতন আসছে। এটা আরো আগে পৌঁছানোর কথা ছিল, আই থিঙ্ক লেট। এটা দিয়েছি, আমি দেখাচ্ছি আগে, আমি বোলপুর শান্তিনিকেতনটা চলে যাক, তারপরে আমি খাওয়া শুরু করব, পরে দেখাচ্ছি। 7:55 আছে, ট্রেনটা আমাদের বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছেছে। দেখুন ওটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওইদিকে, আর আমাদের 145 কিলোমিটার যাত্রা সম্পন্ন হলো। আর কিন্তু ট্রেনটা এখানে 18 মিনিট লেট। নিচে নামবো না, ইচ্ছা করছে না নিচে নামতে। ব্রেকফাস্ট করব, কেমন ব্রেকফাস্ট দিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ট্রেনের হল টাইম কিন্তু 2 মিনিটের, মানে যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসতে চান তাদের জন্য এটাও একটা অপশান। সকাল সকাল কিন্তু পৌঁছে যাবেন, কিন্তু অতি সকালে কিন্তু ট্রেনটা ধরতে হবে, এটাও মাথায় রাখবেন। আচ্ছা ট্রেনটা যায়, ছাড়ুক দেখাই এদের কি দিয়েছে একবার দেখে নিই। এটা ব্রেড, সেই কাঁচা ব্রেড, এটা ব্রাউন ব্রেড দিয়েছে, এটা আমি ছেড়ে দিলাম, এটা কিছু করার নেই। আচ্ছা দেখুন এটা কি দিয়েছে, ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড, এই যে এইটা। আচ্ছা এটা আমুল বাটার দিয়েছে, এই যে টপিকানা, এটা জুস দিয়েছে, এটা কি জিনিস যাই হোক, এটা কিছু একটা জুস দিয়েছে, একটা লটে চক্কো পাই দিয়েছে। আচ্ছা এটা একটা আয়োডাইজ সল্ট, কেচাপ, জ্যামও দিয়েছে। আচ্ছা এটা কেচাপ। আচ্ছা এটা কি হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, হার্বাল হ্যান্ড স্যানিটাইজার। আর কিছু আছে, আচ্ছা ওই কাঠের চামচ টামচ আছে। আর এটাতে মনে হচ্ছে অমলেট আছে, মনে হচ্ছে এটা থাকে নর্মালি, এই যে ভেজিসের সঙ্গে অমলেট। আচ্ছা এখন ভেজিস দিয়েছে, এর মধ্যে গাজর আছে, আলু আছে, মটরশুঁটি আছে, তার সঙ্গে ডিমের অমলেট, ফ্লাপি অমলেট। আর সাধারণত ডবল ডিমের অমলেট হয়। বয়েল সবজিগুলো। প্রান্তিক স্টেশন আসছে দেখুন, খুব ভালো, আমার পছন্দের একটা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আপনারা যখন শান্তিনিকেতন ট্যুর করবেন, নামবেন বোলপুর শান্তিনিকেতনে, যখন ট্যুর করে ফিরবেন তখন প্রান্তিক হয়ে, তাহলে বেটার হবে। কিন্তু এখানে সব ট্রেন কিন্তু থামে না, সেটা কিন্তু একটু জেনে নেবেন, বা ওয়্যার ইজ মাই ট্রেন একটু দেখে নেবেন। $105, 120 উঠছে না ট্রেনটা, অনেকক্ষণ ধরে খেয়াল করছি, উঠছে না, বোর্ডেও দেখাচ্ছে না। গদাধরপুর 8:37 বাজে। রামপুরহাট আসছে। আমরা যারা তারা মায়ের পুজো দিতে চাই, মানে তারাপীঠ যেতে চাই, তাদের এই রামপুরহাটেই আসতে হয়। রামপুর স্টেশন থেকে আবার মন্দিরের উদ্দেশ্যে অটো বা টোটো করে যেতে হয়। মালগাড়ি দাঁড়িয়ে ছিল বলে স্টেশনটা ভালো করে দেখাতে পারলাম না আমাদের। ধান পেকে পুরো সোনালি রং হয়ে গেছে। দিনের বেলায় একটু অস্বস্তি লাগে, রাত্রিবেলা হলে খুব ভালো হয় ট্রেন যাত্রা, সময় কম লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো যেটা সময়ের অপচয় হয় না, যদিও সময় বেশি লাগে রাত এটা থেকে, দিনটা তো নষ্ট হয় না।
কিন্তু দিনের বেলায় ট্রেন যাত্রা একটা জিনিসের মজা আছে যে বাইরেটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা যে পথ দিয়ে যাই বা এনজিপি, সেটা রাত্রিবেলা বোঝাই যায় না, অনুভবই করা যায় না। দিনের বেলাটা কিন্তু সেটা করা যায়। যেমন ধরুন এই ফারাক্কা বাঁধের উপর দিয়ে যাবো, সেটা খুব ভালোভাবে দেখবো, কিন্তু রাত্রিবেলা তো শুধু আওয়াজই শুনতে পাই, ঘটাং 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 ঘটাং, কতটা দেখতে পাই। এখন বাজে 9:50, আমরা জাস্ট ফারাক্কা ঢুকবো। তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি দেখা যাচ্ছে। নেতাজি সেতু। ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি আমরা। দুর্দান্ত 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 লাগছে। আর ফরাক্কা ব্যারেজ সম্বন্ধে যদি বলতে হয়, 1961 সালে তৈরি শুরু হয়েছিল এই ব্যারেজ, আর 1972 সালে শেষ হয়। আর এটা পুরোপুরি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হয় এই ফরাক্কা ব্যারেজ, আর যার দৈর্ঘ্য 2240 মিটার। দশটা 16 বাজে। এখন আমাদের হল্ট স্টেশন আছে মালদা, আর তারপরে বারসই জংশন, নেক্সট আমাদের এনজিপি। তো আমি এখন দাঁড়িয়েছি C7 থেকে E1 এর দিকে, তো সরি E2 এর দিকে। আর এখানে জিজ্ঞেস করলাম যে এদের দেখুন বোল দিয়েছে, এইসব কাঁচের বোল। আমি বললাম খাওয়া দাওয়ার কি শুধু স্যুপটাই পার্থক্য নাকি আরও অন্য কিছু বলছে? পুরোটাই আলাদা, এক্সিকিউটিভ ক্লাসের খাওয়া দাওয়া। তো আমি বললাম ঠিক আছে, একবার এক্সিকিউটিভ ক্লাসেও জার্নি করে দেখতে হবে কেমন জার্নি হয়। ভাড়াটা অনেক বেশি, প্রায় ডবল। তখন ইচ্ছা মরে যায়, সত্যি কথা বলছি। আমাদের ভুল, আমরা 329 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন মালদা টাউন স্টেশনে, আর মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের এখানে 9 মিনিট আগে ঢুকে গেছে। দুর্দান্ত টানছে ট্রেনটা, দারুণ, সুপার, টপ ক্লাস একদম। যাই হোক, আর ট্রেনে খাওয়া দাওয়া ভালো, সব ভালো, স্টাফ ভালো, বিহেভিয়ার ভালো, সহযাত্রী ভালো, কি খারাপ সবই ভালো। শুধু একটাই ভালো যে চাটা ভালো লাগছে না, আর সব ভালো। আর আমার কাছে এই চাটার থেকে রেডি প্রিমিক্স চা অনেক 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 বেটার। যাই হোক, এরপরে লাঞ্চ দিয়ে দেবে, আর লাঞ্চ করতে করতে চলে যাবো বারসই জংশনে, তারপর এনজিপি। আই হোপ এনজিপিতে একটু তাড়াতাড়ি ঢোকা যেন 1:30টার আগে, কেন আমাকে আবার দার্জিলিং যেতে হবে। এখানে ওয়েদার ফ্যান্টাস্টিক, এখানে কোনো মেঘলা আকাশ নেই, দুর্দান্ত আকাশ, নীল আকাশ, রোদ্দুর ঝলমল করছে, দুর্দান্ত টপ ক্লাস। এখানে একটু সময় নেবে, তার কারণ মালদা থেকে লাঞ্চ তুলবে, এটা একটা সময় নেবে। আর বেশি কথা না বলে উঠে যাওয়াই ভালো। আচ্ছা, আপনাদের বললাম না যে মালদা স্টেশন থেকে লাঞ্চ উঠলো, এই দেখুন লাঞ্চ উঠেছে আমাদের। আর লাঞ্চ কখন সার্ভ করবে? একটু পরে, বারসইয়ের পর। আচ্ছা, বারসই জংশনের পর লাঞ্চ সার্ভ করবে। কেন, ওদেরও প্রচণ্ড কষ্ট, সত্যি কথা বলছি। সে সকাল থেকে দেখছি লেগে পড়েছে, সব একবার করে টি দিচ্ছে, একবার করে ব্রেকফাস্ট দিচ্ছে, সবার চাহিদা যা সেটা পূরণ করার চেষ্টা করছে, এবং হাসি মুখে। খুব ভালো সার্ভিস আমি তো দেখতে পাচ্ছি। এনজিপি যে 22301 যে ট্রেন আছে, তার সার্ভিস কোয়ালিটি
টপ ক্লাস একদম। বন্দে ভারতের সিটিং বা এই যে টাচ লাইট বা যেখানে লাগেজ রাখা হয় এগুলো সম্বন্ধে আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু একটা জিনিস আমি আগেও বলেছি, আরেকবার বলছি, দেখুন এখানে দেখুন যে সিট নাম্বার লেখা আছে, দেখুন 63 64, তার পাশেই যে ডট ডট দেওয়া আছে এটা ব্রেল সিস্টেম বলে। যারা দৃষ্টিহীন তারা যাতে এই স্পর্শ করে বুঝতে পারে যে না সিট নাম্বারটা কী, তাই জন্য এটা করা আছে। এটা দুর্দান্ত জিনিস। এটা আমি দেখলাম রাজধানীতেও করা আছে, অনেক ট্রেনেই করা আছে, বলা হয়ে ওঠেনি সত্যি কথা। তো যাক, এটা খেয়াল করবেন, ভালো এটা। আর আরেকটা টপ ক্লাস জিনিস হচ্ছে ওই যে পুশ টু টক, দারুণ। ওটা এমার্জেন্সি পারপাসে ব্যবহার করা হয়। আমি রিসেন্টকালে যখন রাঁচি থেকে ফিরছিলাম, পুরুলিয়া থেকে ফিরছিলাম, তখন একজন উঠে পড়েছিল এর মধ্যে, বগির মধ্যে। তখন সেখান থেকে পুশ টু টক করে দরজা খুলে দেওয়া হয় এবং তিনি নামতে পারেন স্টেশনে। 10:31 বাজে, আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে মালদা টাউনে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে মালদা টাউন আসার আগে আমি বাথরুমটা মানে টয়লেটটা আমি ইউজ করি, সেখানে দেখলাম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ বার হচ্ছে না, দারুণ সার্ভিস, একদম টপ ক্লাস। আর সেটার ভিডিও করিনি, যেটা আমার অনুভব করছে সেটাই বলছি। সেটা হচ্ছে সোপ ডিসপেন্সারে সোপ ছিল, হ্যান্ড ড্রায়ার ঠিকঠাক কাজ করছিল, ফ্ল্যাশ দারুণ কাজ করছিল, সব কিছু, দুর্গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। 10:35 একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। অবশেষে 419 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমি পৌঁছে যাই আমাদের অন্তিম হল স্টেশন বারসই জংশনে। এখানে ট্রেন প্রায় 5 মিনিট লেট ছিল। 11:44 আমাদের ট্রেন বারসই জংশন থেকে ছেড়ে দিয়েছে, আর এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের অন্তিম স্টেশন এনজিপি। তাই তো, এরপর আর কিছু আসবে নাকি গো? আইসক্রিম আসবে? আচ্ছা ঠিক আছে, দেখি কি কি দিলে। আচ্ছা এটা ডাল, এই যে ডাল, না এটা চিকেন, সরি চিকেন। আচ্ছা এটাতে দিয়েছে ডাল, আচ্ছা এটাতে দিয়েছে ভাত, জিরা রাইস রাদার। আচ্ছা এটাতে একটা কিছু ভাজি হবে, কিছু একটা, হ্যাঁ এই আলু ভাজা মতন, দেখুন আলু ভাজা মতন এটা। আচ্ছা এইটা একটা মিষ্টি দই, আর এইটাতে আছে হচ্ছে, গরম আছে কিন্তু খাবার বেশ গরম, আর এই যে রুটি হালকা তেলে সেকা, পিকেল দিয়েছে এইটা, আর 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 কিছু নেই। চামচ কোথায়? আচ্ছা আচ্ছা চামচ আছে, এই যে কাঠের চামচ, এই যে। ঠিক আছে শুরু করি। আচ্ছা প্রথমে একটু ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাই। ডালটা এরা অরহর ডাল দেয়। জিরা রাইসটা খুব ভালো করেছো। আর এটা ভাজা দিয়েছে একটা, বাবা এটা খাওয়া যাবে না, এটা পটল আছে, পটল দিয়ে আলু ভাজা আছে, এটা আমি খাবো না। সমস্যা হবে পটল খেলে আমার। আচ্ছা এই চিকেন দিয়ে ভাই, চিকেনের ঝোলটা একটু শুধু খেয়ে দেখি। ভালো করেছে, আগের দিনও ভালো করেছিলাম যখন রিটার্ন জার্নি ছিল। চিকেন দেওয়া, ডালটা পরে খাচ্ছি, খেয়ে দেখি। ভালো করেছে,
3 পিস চিকেন দিয়েছে, ছোট ছোট। চিকেনটা শুধু খেয়ে দেখি একবার। ফ্রেশ, ভালো হলো, ভালো খেতে। আমি একটু বাড়িয়ে বলছি না, কিন্তু চিকেনের গ্রেভিটা ভালো করে দেয়, বেশি রিচ করেনি। একটু বড়টা খেয়ে দেখি, ক পিস দিয়েছে? 2 পিস, কিন্তু মোটা মোটা বেশ বড়াগুলো। খাবারগুলো সব গরম। এবার দই খেয়ে দেখি, মাদার ডেয়ারি মিষ্টি দই। এই দই দইয়ের মতন খেতে, খেতেটা ভালো খেতে, ভালো লাঞ্চটা। আমি শুধু এইটা খেলাম না, আলু পটল পটল দেওয়া আছে বলে। দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, খুব ভালো, পেট একদম ভরে গেছে। আর আমি তখন এখান থেকে অনেকটা দূর যাবো, দার্জিলিং প্রায় এনজিপি থেকে 2.5-3 ঘন্টা লাগবে। 12:21 বাজে, আমরা এখন পৌঁছলাম কিষানগঞ্জে। যদি এখানে কোনো হল্ট নেই, গাড়িটা থামবে না। সাধারণত উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন রাত্রিবেলা যেটা ছেড়ে আসে বা দিনের বেলাও, সেটা কিষানগঞ্জে কেউ থামে। আর কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গের মধ্যে নয়। আচ্ছা, লাঞ্চের পর হয়ে গেল। এবার একটা ভ্যানিলা আইসক্রিম দিয়েছে মাদার ডেয়ারি। এই যে ট্রেনটা 9 মিনিট আগে ঢুকে গেছে এনজেপি স্টেশনে। ঢোকার কথা ছিল 1:25-এ, এখন বাজে 1:16। ভালোই এসছে ট্রেনটা, বেশ ভালো। আর সত্যি কথা বলতে, আমি আগের দিন রাত্রিবেলা একটা জার্নি করেছিলাম, তারপরে এই ট্রেনে চেপেছি, সেটা কোনো কষ্টই অনুভব হয়নি। খুব ভালো। আর খাওয়া দাওয়ার তো বেশ ভালো ছিল আজকে, স্টাফদের বিহেভিয়ার দারুণ। আচ্ছা, ব্লগটা কিন্তু কন্টিনিউ থাকবে। এখান থেকে আমি কীভাবে দার্জিলিং যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার বেশি দূর যাবো না, বেশি পাকাও পারবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1-1.5টা বাজতে চললো। এখান থেকে কোনো শেয়ার গাড়ি ধরবো সোজা দার্জিলিং। ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর যখন ছাড়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমাদের যেতে হবে ওভারব্রিজ দিয়ে ওইদিকে। চলুন। দুপুরবেলা বন্দে ভারতে এলে না, অবশ্যই ফুড অপশান চুজ করবেন, কেন এমনিতে দেরি হয়ে যায়। এবার এখানে খাওয়া দাওয়া করতে গেলে আরও দেরি হয়ে যাবে। হয় খাবার ক্যারি করবেন অথবা ফুড অপশান চুজ করবেন বন্দে ভারতে, তাহলে তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছতে পারবেন। আর এখানে গ্যাংটকে গেলে তো আরও সময় লেগে যাবে। আমি কিছুদিন আগে যখন এখান থেকে গেছিলাম, তখন বলেছিলাম যখন এখানে আসি তখন দারুণ অনুভূতি হয়, আর যখন বিকেলবেলা এখান থেকে ফিরে যাই ভিডিও করতে করতে, তখন মনটা প্রচণ্ড বিষাদময় হয়। কিন্তু এখন বেশ অনুভূতি ভালো হচ্ছে, যেহেতু এখন পাহাড়ের দিকেই যাচ্ছি আমি। দেখা যাক শেয়ার গাড়ি পাওয়া যায় কিনা, না তবে এখান থেকে পাতা কোটাবো। 1:40 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের জন্য। চলো না, আরেকটা প্রবলেম, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা আছে, সেটার জন্য বলছে কার্শিয়াং রোড যেটা আছে সেটা বন্ধ আছে। রোহিণী বলে 2টোর পর খুলে দেওয়ার কথা আছে, না হয় মিরিক হয়ে যেতে হবে। আর মিরিক হয়ে গেলে কিন্তু সময় অনেক বেশি লাগবে। আচ্ছা, আমি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে দার্জিলিং মোড় বা পানিট্যাঙ্কি বা তেনজিং নর্গে বা শিলিগুড়ি স্ট্যান্ডে চলে যেতে পারতাম, সেখান থেকে ভাড়া আরও কম হতো। কিন্তু যেহেতু আমি দেরি হয়ে গেছে, আর আপনারা জানেন যে আমি গত 2 দিন ধরে প্রায় জার্নি করছি, তাই জন্য আমার পক্ষে আর দেরি করা সম্ভব না। ওই জন্য আমি সামনের সিটটাও নিয়ে নিয়েছি লাগেজটা রাখার জন্য, যাতে কষ্ট করে বুঝতে না হয়। আর সকালবেলা যদি ভোর আসেন, তা আমি হারগিস এখান থেকে গাড়ি করতাম না, আমি সোজা দার্জিলিং মোড় চলে যেতাম বা শিলিগুড়ি স্ট্যান্ডে চলে যেতাম, হয়তো তখন বাসে করে যেতাম। মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি।
এখন বাজে হচ্ছে 1:55। গরম লাগছে প্রচন্ড। ডিসেম্বর মাসে আজকে 4 তারিখ। খুব চেষ্টা করছি কাঞ্চনদাকে দেখার, দেখতে পাচ্ছি না। হালকা হালকা দেখুন এই দেখুন। আমরা এখন শিমুলবাড়ি রোডে গেছি। আর শিমুলবাড়ি রোড থেকে দেখুন একটা রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে, একটা সোজা। আর ডান দিকে রাস্তাটা যে কার্শিয়াং রোহিণী হয়ে দার্জিলিং, আর সোজাটা যাচ্ছে মিরিক হয়ে। আর হ্যাঁ, যেতে দিচ্ছে, যেতে দিচ্ছে। থ্যাংক ইউ। চলো, হ্যাঁ যেতে দিচ্ছে। দেখ তুমি টেনশনে ছিলে, তোমার টাক ঘেমে গেছে। চলো, বহুত লাভ হয়ে গেল তোমার আজকে। এসব চলো গিয়ে ঠান্ডা খাওয়াবে সবাইকে, চা খাওয়াবে হ্যাঁ সবাইকে। আর কি পাচ্ছি, ও টেনশনে ছিল যদি মিরিক হয়ে যেত ও তেল বেশি পুড়তো। আমরা তাহলে কার্শিয়াং হয়ে যাচ্ছি, আর আমাদেরও ভালো, আমরা তাড়াতাড়ি পৌঁছবো। আমরা এখন সামনে রোহিণী টোলে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:43। আর এখান থেকে টোলে দিতে হয় 10 টাকা করে। আর এখান থেকে রামাডা মানে মল রোড দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। সময় দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা মতন লাগবে। অলরেডি এনজিপি থেকে আমরা বেরিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। রোহিণী থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 8 থেকে 8.5 কিলোমিটার মতন। আর এটা সময় লাগে আধ ঘন্টা, কিন্তু রাস্তাটা বেশ খাড়াই। তো আমি যে ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে তাকে বললাম, দাদা একটু কার্শিয়াংয়ে একটু দাঁড় করান না, একটু কথা ট্যাক্সি স্ট্যান্ডে কিছু ইনফরমেশান নেবো। উনি বললেন যে পার্কিংয়ের জায়গা নেই, দেখা যাক কী করা যায়। যে কার্শিয়াং এসে কেউ যদি রিজার্ভ গাড়ি না করেও সিটং যেতে চান, সেক্ষেত্রে উপায় কী, আমি জাস্ট সেটা একটু রিভিল করার চেষ্টা করছি এই ভিডিওতে। ফ্যান্টাস্টিক ওয়েদার, কিন্তু ঠান্ডা কম লাগছে আমার। জানি না ওপরে গেলে মানে দার্জিলিংয়ে পৌঁছলে ঠান্ডা কেমন লাগবে। আমি তো নর্মাল একটা এখনো ফুল হাতা শার্ট পরে রয়েছি। চড়াইটা দেখুন রাস্তা, ও ফ্যান্টাস্টিক লাগছে। পাহাড়টা দারুণ। আই হোপ যেন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। আর কিছু জায়গায় কালিম্পং ঘুরে গেলাম, তখন দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘাকে। কিছু কিছু জায়গায় অস্পষ্ট, কিছু কিছু জায়গায় স্পষ্ট। কালিম্পং থেকে পরিষ্কার মোটামুটি, রামধুরা থেকে তো আরও পরিষ্কার। এইটা দেখুন, আই লাভ কার্শিয়াং আসছে দেখুন। এই দেখুন, আই লাভ কার্শিয়াং। কিছু থেকে আই লাভ লাভার সঙ্গে আমি ছবি তুলে এলাম, এটার সঙ্গে তোলা হয় না। ওপরে আরেকটা আছে না আই লাভ কার্শিয়াং, হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে ওপরে, আরেকটা আছে আই লাভ কার্শিয়াং। দুরন্ত লাগছে সত্যি। এতবার এসেছি, এতবার দেখেছি, তাও যেন স্বাদ মেটে না। এখান থেকে সোনাডা 16 কিলোমিটার, আর এখান থেকে দার্জিলিং 33 কিলোমিটার, অর্থাৎ সোনাডা থেকে দার্জিলিং 17 কিলোমিটার। আর দেখুন আমরা পেয়ে গেলাম টয় ট্রেনের ট্র্যাকটা।
আর এই সামনে যে বনটা আসছে এই গাছের, পাইন গাছের, এটার নাম কি বলুন তো? একদম ঠিক, ধূপ বন। এই দেখুন, দুর্দান্ত, সুপার, এটাকে বলা হয় ধূপ বন। এইবার ঠান্ডা লাগছে, এখনো সোনাদা আসেনি কিন্তু। 3:45, আমরা এখন काशियांग স্টেশনের সামনে। पता है काशियांग का जो मार्केट है या गाड़ी का स्टैंड है यहाँ पर है? अच्छा, आपको शिलोंग जाने के लिए यहाँ नहीं आना पड़ेगा। कहाँ पर जाना पड़ेगा? दिलाराम से नहीं। ठीक है, वो सारा बोल दीजिएगा। শিলং জানার জন্য যে গাড়ি স্ট্যান্ড আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। এটা তো কার্শিয়াং মেন যে টাউন। কার্শিয়াং দিকে ট্রেনার দেখা পেয়ে গেছি, 3:51 বাজে। ওই দেখুন ট্রেনি দেখা দিচ্ছে, মাথা উঁচু করে আছে। সত্যি কি আনন্দ লাগে না তেনাকে দেখলে, অসাধারণ। দেখুন আরেকবার দেখাই, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, তেনাকে দেখা যাচ্ছে কার্শিয়াং থেকে। ও সুপার, টপ ক্লাস একদম। দার্জিলিং থেকে আরো ভালো দেখা যাবে, চেষ্টা করব কালকে দেখানো। ও যাক, এনার সাক্ষাৎ হয়ে গেল। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এইখান থেকে ওই যে দিলারাম বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হবে। সেখান থেকে শিলংয়ের রাস্তা ওই ওপর দিকে উঠে গেল না? আচ্ছা, শিলংয়ের রাস্তাটা ওখান থেকে, এখান থেকে কার্শিয়াং দেখাচ্ছে 4.5 কিলোমিটার। দিলারামে আসবেন, সেখান থেকে শিলংয়ের গাড়ি পেয়ে যাবেন। পেয়ে যাবে তো গাড়ি? পেয়ে যাবেন, পেয়ে যাবেন। কার্শিয়াং যাওয়ার দরকার নেই। 4:20 বাজে, আর আমরা অবশেষে সোনাদাতে। এখান থেকে দার্জিলিং আরও 16 কিলোমিটার। আর এখানে এসে ঠান্ডা মোটামুটি ভালোই মালুম হচ্ছে। আমরা কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, কিন্তু এখান তারপর আর দেখতে পাইনি। জানি না দার্জিলিংয়ে পৌঁছে দেখতে পারবো কিনা। সোনাদা মনেস্ট্রি, এইখানটা আমার কোনোদিন আসা হয়নি। যদি কোনোদিন রিজার্ভ গাড়ি করে আসি অবশ্যই এই জায়গাটা আসবো, সোনাদা মনেস্ট্রিটা শুনেছি খুব বিখ্যাত। পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশনে আমরা এখন ঘুম, আর এখানে এখন ঘুমে চলছে হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল চলছে। পাঁচটা আট অবশেষে আমি দার্জিলিং পৌঁছলাম। আমি দাঁড়িয়েছি এখন, দেখুন লুনার বা রামাডা যে হোটেল আছে তার সামনে, আর সামনেই ওখানে দেখা যাচ্ছে কেভস। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এর পরবর্তী ব্লগে আমি কোন হোটেলে থাকছি পারলে সেটার উপর ভিডিও বানাবো, একাধিক ভিডিও বানাতে পারি। এছাড়া যা যা অ্যাক্টিভিটি করবো সেটার উপরও ভিডিও বানাতে পারি। তাহলে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।